অহংকারের আবরণে আচ্ছন্ন এক স্ত্রী তার স্বামীকে নিছক চাকর বলে মনে করতেন। কিন্তু যখন স্বামীর লুকানো সত্যিকারের পরিচয় উন্মোচিত হল, তখন পুরো অস্তিত্ব কেঁপে উঠল। তারপর যা ঘটতে চলেছে তা প্রত্যেক স্বামী স্ত্রীকে তাদের সম্পর্কের গভীরতা নিয়ে চিন্তাভাবনা করতে বাধ্য করবে। এই অবিস্মরণীয় গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই অনুসরণ করুন, কারণ এতে লুকিয়ে আছে জীবনের এক গভীর শিক্ষা। বন্ধুরা, সকালের প্রথম আলো সবে জালালা দিয়ে ঝুঁকি দিচ্ছিল, কিন্তু প্রিয়ার জন্য দিন অনেক আগেই আরম্ভ হয়ে গিয়েছিল। সে তার বিছানায় শুয়ে মোবাইল স্ক্রোল করছিল, আর অর্জুন কিচেনে দাঁড়িয়ে কালো কফি তৈরি করছিল। বাড়িতে এক অদ্ভুত নীরবতা ছিল, শুধু কফি মেশিনের হালকা শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। অর্জুন, এই কফি আনতে কত সময় লাগবে? তোমাকে কি প্রত্যেকবার 10 বার ডাকতে হয়? প্রিয়া বিছানা থেকে না উঠেই চেঁচিয়ে বলল। অর্জুন তাড়াতাড়ি কফির কাপ প্রস্তুত করে ট্রে নিয়ে শোবার ঘরের দিকে এগিয়ে গেল। দুঃখিত প্রিয়া, মেশিনে একটু সমস্যা হয়েছিল, তাই দেরি হয়ে গেল। প্রিয়া কফির কাপটা ছোঁ মেরে নিল এবং এক ঢোক দিয়ে মুখে বিদ্বেষের ভাব ফুটিয়ে তুলল। যুক্তি দেখিও না, তোমার মতো বেকার গৃহজামাইর আর কি কাজ আছে? আমার বাবা তোমাকে পথ থেকে তুলে এনে বাড়িতে আশ্রয় দিয়েছেন, স্বামী করে তুলেছেন। তার মানে এই নয় যে তুমি আমার সমকক্ষ হয়ে গেছ। অর্জুন চোখ নামিয়ে নিল। প্রিয়া, আমি তোমার স্বামী, অন্তত কিছু সম্মান তো দাও। স্বামী শুধু কাগজ কলমে। প্রিয়া হাসতে হাসতে উঠল। তুমি আমার জীবনের সবচেয়ে বড় ত্রুটি। অর্জুন, এখন চুপচাপ নিজের কাজ করো, আমাকে অফিস যেতে হবে, দেরি হচ্ছে। ঠিক সেই মুহূর্তে প্রিয়ার বাবা রমেশ গুপ্তা ঘরে প্রবেশ করলেন। মা, কি চলছে এসব? আবার সেই সব? দয়া করে ড্যাড, আজ আমার খুব গুরুত্বপূর্ণ দিন, এসব অপ্রয়োজনীয় কথায় পড়বেন না। প্রিয়া অর্জুনের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি করো, গাড়ি প্রস্তুত করো। রমেশ অর্জুনের দিকে দুঃখ ভরা চোখে তাকালেন। বাবা, আমাকে মাফ করে দাও, আমার কারণে তোমাকে এসব সহ্য করতে হচ্ছে। অর্জুন হাসার প্রয়াস করল। না বাবা, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আমি এসব সহ্য করে নেব। রমেশ গভীর নিঃশ্বাস নিলেন। আর হ্যাঁ, আজ রাতে গুপ্তা ম্যানশনে অনেক বড় পার্টি আছে, শহরের সব বড় বড় ব্যক্তি আসবে। হরাইজন কর্পোরেশনের সাথে চুক্তি চূড়ান্ত হওয়ার আনন্দে তুমি সার্ভেন্টদের দেখাশোনা করে নিও। প্রিয়া কফির শেষ ঢোকটা নিল এবং অর্জুনের দিকে তাকিয়ে বলল, যেদিন হরাইজন কর্পোরেশনের চুক্তি চূড়ান্ত হবে সেদিনই তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। আর হ্যাঁ, আমার ডিভোর্স চাই। অর্জুন চুপ থাকল। তার চোখে এক অদ্ভুত ঝিলিক ছিল, কিন্তু সে কিছুই বলল না। রাত হতেই গুপ্তা ম্যানশন ঝলমলে হয়ে উঠল। আলো, সঙ্গীত আর হাসি মজাকায় সব কিছু ছিল। শহরের বড় বড় ব্যবসায়ী, সেলিব্রিটি, রাজনীতিবিদ সবাই উপস্থিত ছিলেন। হরাইজন কর্পোরেশনের চুক্তির আনন্দে পার্টির পরিবেশ ছিল উৎসবময়। বাহ, কি অসাধারণ পার্টি! মনে হচ্ছে আজ গুপ্তা ম্যানশনে খুব বড় কোনো আনন্দ উদযাপন করা হচ্ছে, একজন অতিথি বললেন। মাইকে শব্দ ভেসে এলো, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, গুপ্তা ম্যানশনে আপনাদের স্বাগত। আজকের রাত আমাদের জন্য খুব বিশেষ। এই দুর্দান্ত পার্টি হরাইজন কর্পোরেশনের সাথে হতে চলা বিশাল চুক্তির আনন্দে দেওয়া হয়েছে। অর্জুন ওয়েটারের পোশাক পরে দাঁড়িয়েছিল। ট্রে জুস আর পানীয় সার্ভ করছিল। অতিথিরা তার দিকে তাকিয়ে হাসছিল। জুস নিন স্যার, কমলা না আপেল? অর্জুন হাসি মুখে জিজ্ঞাসা করল। একজন অতিথি প্রিয়ার দিকে ইশারা করে বললেন, কি ব্যাপার প্রিয়া, আজ তো তোমাকে খুব আকর্ষণীয় লাগছে। প্রিয়া হেসে বলল, ধন্যবাদ, আজ তো পার্টিতে আমারই আলোচনা, পুরো শহর আমার নাম নিচ্ছে। তারপর সে অর্জুনের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমার স্বামীর সাথে পরিচয় করে নিন। ভাগ্য দেখুন, স্বামী হয়ে ওয়েটারের কাজ করছে, বিনামূল্যে রাজপ্রসাদ আর খাবার দুইই পাচ্ছে। সবাই হাসতে হাসতে উঠল। অর্জুন চুপচাপ দাঁড়িয়ে রইল। প্রিয়া ইচ্ছে করে তার গ্লাস থেকে পানীয় অর্জুনে জামায় ফেলে দিল। অরে, আমার স্যান্ডেলে পানীয় পড়ে গেল, নিচে ঝুঁকে এটা পরিষ্কার করো। রমেশ মাঝপথে বাধা দিয়ে বললেন, প্রিয়া, এটা কি করছো? ও তোমার স্বামী। স্বামী তো কি হয়েছে, ওর জায়গা আজকেও আমার পায়ের কাছেই। চলো অর্জুন, আজ নিজের যোগ্যতা প্রমাণ করে দাও। অর্জুন ধীরে থেকে বলল, প্রিয়া, তুমি খুব বড় ভুল করছো। রমেশ দুঃখিত স্বরে বললেন, মা, খুব বড় ভুল করছো তুমি। অর্জুন একটা গভীর নিঃশ্বাস নিয়ে রুমাল বের করল। প্রিয়া, আজ তুমি প্রথমবার আমাকে পুরোপুরি মুক্ত করে দিলে। স্যান্ডেল পরিষ্কার করার জন্য রুমাল রেখে দিলাম, কিন্তু আমি নিজের সম্মান হারাব না। সবাই নীরব হয়ে গেল। অর্জুন এগিয়ে গিয়ে বলল, আমি এই বিবাহটা শুধু আপনার বাবার সম্মানের জন্য বজায় রেখেছিলাম। ভেবেছিলাম সময়ের সাথে তুমি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করবে। আজ বুঝলাম তোমার কাছে অর্থ অনেক আছে, কিন্তু সম্মান বলে কিছু নেই। প্রিয়া হাসতে হাসতে উঠল। অর্জুন বলল, তুমি বলছিলে না যে ডিভোর্স চাই? মোবারক হো প্রিয়া, আজ থেকে তুমি স্বাধীন। তারপর অর্জুন অতিথিদের দিকে তাকিয়ে বলল,
অন্যের সম্পত্তি আর মহিলাদের ওপর নজর রাখা মানুষদের সময় খুব তাড়াতাড়ি শেষ হয়। সে ঘুরে বাইরের দিকে হাঁটতে শুরু করল। প্রিয়া চেঁচিয়ে বলল, দূর হয়ে যাও, আর কখনো নিজের মুখ দেখিও না। রমেশ হাত জোর করে বললেন, এটা তুমি কি করলে প্রিয়া? ভগবান তোমাকে কখনো মাফ করবেন না। অর্জুন বেরোতে হতে বলল, আজ যা শুরু হয়েছে তার শেষ খুব অন্যরকম হবে। সেই রাতেই অর্জুন তার ফোন থেকে একটি নম্বর ডায়াল করল। শুভ সন্ধ্যা স্যার, প্রধান অফিসে চলুন। আমি অর্জুন সিংহ বলছি। গুপ্তা এন্টারপ্রাইজেসের সাথে হতে চলা চুক্তিটা এখনই বাতিল করে দিন, আর বাজারে খবর ছড়িয়ে দিন যে গুপ্তা এন্টারপ্রাইজেস ডুবতে চলেছে। ওপাশ থেকে শব্দ এলো, জি স্যার। অর্জুন হাসি মুখে বলল, আমি অর্জুন সিংহ, হোরাইজন কর্পোরেশনের সিইও। খেলা এখন শুরু হলো। প্রিয়া, এবার আমি তোমাকে তোমার আসল যোগ্যতা দেখাব। পরদিন সকালে গুপ্তা ম্যানশনে কবরস্থানের নীরবতা। প্রিয়া তার শোভার ঘরে বসে ফোন স্ক্রোল করছিল, কিন্তু তার মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। স্ক্রিনে খবরের শিরোনাম ঝলমল করছিল, গুপ্তা এন্টারপ্রাইজেসে বড় সংকট, হোরাইজন কর্পোরেশন মেগা চুক্তি বাতিল করেছে, শেয়ার মার্কেটে 45% পতন, কোম্পানির নামে প্রতারণার মামলা। প্রিয়ার হাত কাঁপছিল। সে তৎক্ষণাৎ তার সহকারীকে কল করল। কি চলছে এসব? এটা কিভাবে সম্ভব? হোরাইজন কর্পোরেশন চুক্তি বাতিল করল কেন? সহকারীর গলা কাঁপছিল। ম্যাম, খুব বড় সমস্যা হয়ে গেছে। শুধু চুক্তি বাতিল হয়নি, আমাদের বিরুদ্ধে প্রতারণা আর অর্থ পাচারের কেসও দায়ের হয়েছে। ইডির দল এখন কারখানায় আছে। প্রিয়ার মুখ সাদা হয়ে গেল। এত সব হঠাৎ করে কিভাবে? কে আছে এর পেছনে? ম্যাম, সবকিছু হোরাইজন কর্পোরেশনের সিইও অর্জুন সিংহের নির্দেশে হচ্ছে। প্রিয়ার মনে হল পায়ের তলা থেকে মাটি সরে গেল। অর্জুন সিংহ, সেই অর্জুন যাকে সে কাল রাত পর্যন্ত ওয়েটার ভেবে অপমান করছিল। সে তখনই রমেশের কাছে দৌড়ে গেল। পাপা, এসব কি চলছে? অর্জুন সিংহ হরাইজন কর্পোরেশনের সিইও? রমেশ দুঃখ ভরা চোখে তাকালেন। হ্যাঁ মা, আমি তোমাকে কখনো বলিনি, কারণ ও নিজেই চাইত না। ও অনেক বড় ব্যবসায়ীর ছেলে। ও নিজের আসল পরিচয় গোপন রেখেছিল। আমি ওকে বাড়িতে রেখেছিলাম কারণ ও আমার ছেলের মতো ছিল। কিন্তু তুমি... প্রিয়া কেঁদে ফেলল। পাপা, আমি কি করে ফেললাম? আমি ওকে এত অপমান করলাম। রমেশ মাথা নাড়লেন। এখন অনেক দেরি হয়ে গেছে, কিন্তু হয়তো ও এখনও কথা শুনতে পারে। যাও, ওর সাথে দেখা করো, ক্ষমা চাও। প্রিয়া ফোন তুলে হরাইজন কর্পোরেশনের প্রধান অফিসের নম্বর ডায়াল করল। হ্যালো, আমি প্রিয়া গুপ্তা বলছি। আমাকে এখনই মিস্টার অর্জুন সিংহের সাথে কথা বলতে হবে। রিসেপশনিস্ট ঠান্ডা গলায় বলল, মিস্টার সিংহ কারো সাথে কথা বলেন না, তবে তিনি আপনার জন্য একটা বার্তা রেখেছেন। যদি আপনি আপনার কোম্পানি রক্ষা করতে চান, তবে কাল সকাল ঠিক 9টায় হরাইজন কর্পোরেশনের অফিসে পৌঁছে যাবেন। 1 মিনিট দেরি হলেও গুপ্তা এন্টারপ্রাইজেস খতম। প্রিয়ার বুক ধরফর করতে লাগল। কাল সকাল 9টা? পরদিন সকালে প্রিয়া হরাইজন কর্পোরেশনের উন্নত প্রযুক্তির ভবনের সামনে দাঁড়িয়েছিল। 50 তলার ভবন আকাশ ছোঁয়া ছোঁয়া। নিরাপত্তা খুব কঠোর। রিসেপশনে গিয়ে সে বলল, আমি প্রিয়া গুপ্তা, মিস্টার অর্জুন সিংহ আমাকে ডেকেছেন। রিসেপশনিস্ট স্ক্রিনে কিছু চেক করে বলল, 50 তলায় আপনার জন্য অপেক্ষা করা হচ্ছে। লিফটে করে সোজা উপরে চলে যান। লিফটে প্রিয়া একা ছিল। তার বুক দুরুদুরু করছিল। লিফট থামতেই দরজা খুলে গেল। সামনে এক বিশাল অফিস। মাঝখানে অর্জুন সিংহ চেয়ারে বসেছিলেন। অর্জুন মুখ না তুলেই বলল, আসুন মিস প্রিয়া গুপ্তা, বসুন। প্রিয়া এগিয়ে গেল। অর্জুন, মানে মিস্টার সিংহ, আমি ক্ষমা চাইতে এসেছি। যা হয়েছে সব আমার ত্রুটি ছিল। দয়া করে আমার কোম্পানিকে রক্ষা করুন। আমার পাপা এসব সহ্য করতে পারবেন না। অর্জুন অবশেষে মাথা তুলল। তার চোখে কোনো অনুভূতি ছিল না। ত্রুটি? খুব বড় ত্রুটি হয়ে গেছে প্রিয়া। কাল তুমি চেঁচিয়ে আমাকে আমার যোগ্যতা স্মরণ করাচ্ছিলে। আজ দেখো, আমার পোশাক বদলে গেছে, কিন্তু আমি সেই একই ব্যক্তি। প্রিয়া হাত জোর করল। দয়া করে অর্জুন, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি। আমি আপনার বাবার কারণে বিবাহটা করেছিলাম। ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে। ঠিক তখনই দরজা খুলে রাহুল সিংহ ভেতরে এলো। প্রিয়ার ব্যবসায়িক অংশীদার এবং গোপন প্রেমিক। রাহুল অর্জুনকে দেখেই বলল, এসব কি অর্থহীন কথা? তুমি অর্জুন, তুমি এসব চুরি করেছ? অর্জুন হাসল। রাহুল, তুমি আজও সংশোধন করলে না। সে টেবিলের ওপর একটা ফাইল রাখল। এগুলো তোমার কারখানার সব অবৈধ কাগজ, কর ফাঁকি, অর্থ পাচার। পুলিশ নিচে অপেক্ষা করছে।
রাহুল ঘাবড়ে গেল। প্রিয়া, আমাকে রক্ষা করো, সব প্রিয়ার জন্য হয়েছে। প্রিয়া স্তব্ধ হয়ে গেল। রাহুল, তুমি তো আমাকে ভালোবাসতে। রাহুল মাথা নামিয়ে নিল। অর্জুন ঠান্ডা গলায় বলল, ওটা ভালোবাসা ছিল না প্রিয়া, ওটা তোমার অর্থের প্রতি আকর্ষণ ছিল। তারপর অর্জুন বলল, এবার তোমার পালা, মিস প্রিয়া গুপ্তা। প্রিয়া কেঁদে ফেলল। আমি হাত জোর করছি, দয়া করে কোম্পানি ডুবিয়ে দেবেন না। ড্যাড এটা সহ্য করতে পারবেন না। অর্জুন বলল, তোমার বাবা আমাকে সাহায্য করেছিলেন, সেই ঋণ আমি পরিশোধ করে দিয়েছি। এখন তোমার আর আমার কোনো সম্পর্ক নেই। প্রিয়া মাথা নামিয়ে বলল, আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। অর্জুন একটা কাগজ এগিয়ে দিল। একটা পথ আছে, যদি তোমার সাহস থাকে। ঋণ আমি পরিশোধ করে দেব, কিন্তু গুপ্তা ম্যানশন, গাড়ি, অ্যাকাউন্ট সব হরাইজন কর্পোরেশনের হবে। আর তুমি আগামী 6 মাস আমার বাড়িতে আমার ব্যক্তিগত সহকারী হয়ে থাকবে। সেই কাজগুলোই করবে যেগুলো আমি তোমার জন্য করতাম। প্রিয়া কাঁপতে কাঁপতে স্বাক্ষর করে দিল। অর্জুন বলল, তোমার কাছে 2 ঘন্টা সময় আছে, নিজের জিনিসপত্র প্যাক করো, কাল সকাল 6টায় আমার বাড়িতে রিপোর্ট করবে। প্রিয়া বাড়ি ফিরে দেখল গুপ্তা ম্যানশন আর আগের মতো নেই। পাপা হাসপাতালে, রাহুল পুলিশ হেফাজতে, আর বাড়ির সব জিনিসে হরাইজন কর্পোরেশনের সিল পড়ে গেছে। তার কাছে শুধু একটা ছোট স্যুটকেস ছিল, কিছু কাপড়, পুরনো ছবি আর সামান্য কিছু সঞ্চিত অর্থ। সেই রাত সে ঘুমাতে পারল না, বারবার অর্জুনের কথাগুলো কানে বাজছিল। পরদিন ভোর 5:12 সে ট্যাক্সি নিয়ে অর্জুনের বাংলোর গেটে পৌঁছাল। গেট স্বয়ংক্রিয় খুলে গেল। এক মধ্যবয়সী চাকর তাকে দেখে বলল, আপনি প্রিয়াজি? স্যার বলেছেন আজ থেকে আপনি এখানেই থাকবেন এবং এই কাজগুলোই করবেন। আসুন ভেতরে। প্রিয়া চুপচাপ ভেতরে চলে গেল। বাংলোটা দেখে তার বুক ধরধর করছিল। এত বড়, এত চমৎকার। আগে সে নিজের বাড়িকে প্রাসাদ মনে করত, কিন্তু এটা যেন তার কারাগার মনে হচ্ছিল। অর্জুন ওপর থেকে নিচে এলো। নিখুঁত স্যুটে তার চেহারা ছিল পুরোপুরি ব্যবসায়িক মোডে। শুভ সকাল, মিস প্রিয়া। আমার কালো কফি নিয়ে ওপরে এসো, ঠিক 5 মিনিটে। প্রিয়া নিচু গলায় বলল, আমি কখনো কফি তৈরি করিনি। অর্জুন কোনো ভাব ছাড়াই বলল, ঠিকমতো যেন হয়, যাও। প্রিয়া কিচেনে গেল, হাত কাঁপছিল। ইন্টারনেট থেকে রেসিপি দেখে কফি তৈরি করল। যখন ওপরে নিয়ে গেল, অর্জুন এক ঢোক দিয়ে কাপটা টেবিলের ওপর আছাড় মারল। এত ঠান্ডা আর চিনিও বেশি, একটা সাধারণ কালো কফি তৈরি করতে পারো না? যাও আবার তৈরি করে আনো। প্রিয়া চোখের জল মুছে আবার কিচেনে গিয়ে তৈরি করল। এইবার অর্জুন চুপচাপ খেয়ে নিল। প্রথম দিন থেকেই প্রিয়ার জীবন পরিবর্তিত হয়ে গেল। সকাল 6টায় ওঠা, অর্জুনের জন্য সকালের খাবার তৈরি করা, জামাকাপড় ইস্ত্রি করা, অফিসের ফাইল সাজানো, মিটিংয়ের সময়সূচি ব্যবস্থাপনা করা, রাতের খাবার দেওয়া, সব করতে হতো তাকে। অর্জুন মাঝে মধ্যে ইচ্ছে করে কঠিন কাজ দিত। কখনো বলতো এই ফাইল রাত 2টোর মধ্যে প্রস্তুত চাই, কখনো কফি ফেলে দিয়ে আবার তৈরি করতে বলতো। প্রিয়া চুপচাপ সব সহ্য করত। সে কাঁদত না, কিন্তু রাতে একা একা চোখের জল ফেলত। একদিন রাতে অর্জুন অফিস থেকে ফিরল। প্রিয়া রাতের খাবার সার্ভ করল। অর্জুন খেয়ে বলল, লবণ বেশি হয়েছে, আবার তৈরি করো। প্রিয়া সাহস করে বলল, অর্জুন, আমাকে মাফ করে দাও। আজ বুঝতে পারছি আমি তোমার সাথে কি করেছি। আমি তোমাকে কখনো মানুষ ভাবিনি। অর্জুন ঠান্ডা চোখে তাকালো। এখনও মাত্র 15 দিন হয়েছে প্রিয়া, 6 মাস বাকি আছে। দেখি এই অনুতাপ কতটা সত্যি। দিন কাটতে লাগল। প্রিয়া ধীরে ধীরে কাজ শিখে নিল। কফি এখন নিখুঁত হয়, ফাইল সময়ে প্রস্তুত থাকে, অর্জুনের সময়সূচিতে আর কোনো ত্রুটি হয় না। কিন্তু অর্জুন তেমনই কঠোর ছিল। একদিন সন্ধ্যায় হাসপাতাল থেকে ফোন এলো, মিস প্রিয়া, আপনার বাবার অবস্থা খুব উদ্বেগজনক, হার্ট অ্যাটাক হয়েছে, এখনই অস্ত্রোপচার দরকার, 15 লাখ টাকা লাগবে। প্রিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার কাছে তো কিছুই ছিল না। সে সরাসরি অর্জুনের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। অর্জুন, দয়া করে আমার পাপা, ওনার অস্ত্রোপচার, অর্থ চাই, আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। আমাকে মেরে ফেলো, রাস্তায় ফেলে দাও, কিন্তু আমার পাপাকে রক্ষা করো, উনি নির্দোষ। অর্জুন তার দিকে তাকাল। প্রিয়া হাঁটু গেড়ে বসে পড়েছিল। অর্জুন চুপ থাকল। তারপর ধীরে থেকে বলল, চোখের জল মুছো আমার। প্রিয়া জল মুছল। অর্জুন ফোন তুলে হাসপাতালে ডাক্তারকে বলল অস্ত্রোপচার শুরু করতে এবং সব খরচ সে দেবে। প্রিয়া স্তব্ধ হয়ে গেল। আপনি? অর্জুন বলল, অস্ত্রোপচার শুরু হয়ে গেছে, উনি বিপদমুক্ত। প্রিয়া কেঁদে ফেলল। ধন্যবাদ অর্জুন, আমি এই ঋণ কখনো ভুলব না। অর্জুন ধীরে থেকে বলল, আমার লড়াই তোমার অহংকারের সাথে ছিল প্রিয়া,
তোমার বাবার সাথে নয়, উনি আমার কাছে পিতার সমান। প্রিয়া মাথা নামাল। আমি আপনার অপরাধী। অর্জুন প্রথমবার হাসল। এতদিন পরে আজ প্রথমবার। আমি তোমাকে কখনো চাকর বানাতে চাইনি, আমি শুধু তোমাকে মানুষ বানাতে চেয়েছিলাম। তারপর সে বলল, গুপ্তা এন্টারপ্রাইজেস এখন হরাইজন কর্পোরেশনের অংশ থাকবে, আর তুমি সেখানে একজন সাধারণ কর্মচারীর মতো কাজ করবে। শূন্য থেকে শুরু করো, নিজেকে প্রমাণ করো। প্রিয়া চোখের জল মুছা বলল, আমি করব, নিজেকে পরিবর্তন করে ফেলব। অর্জুন বলল, 6 মাস পূর্ণ হলে যদি সত্যি তুমি পরিবর্তিত হয়ে যাও, তবে হয়তো নতুন কিছু শুরু হবে। প্রিয়া হাসি মুখে বলল, আমি অপেক্ষা করব। 6 মাস কেটে গেল। প্রিয়া এখন একজন সাধারণ জুনিয়র এক্সিকিউটিভ হিসাবে কাজ করছে। সকাল 9টায় অফিসে আসা, সন্ধ্যা 6টায় বেরো হওয়া, মিটিংয়ে যোগ দেওয়া, সব কিছু স্বাভাবিক, কোনো বিশেষ ব্যবহার নেই। অফিসের সবাই তাকে প্রিয়া ম্যাম বলত, কিন্তু সে নিজেকে কারো চেয়ে বড় ভাবত না। এই 6 মাসে সে নিজেকে অনেক পরিবর্তন করেছিল। আগে যেখানে সে অহংকারী ছিল, এখন বিনয়ই তার পরিচয়। সে এখন অন্যদের সাহায্য করে। লাঞ্চের সময় কেউ ক্লান্ত থাকলে তাকে কফি এনে দেয়। সবাই তার প্রশংসা করত। অর্জুন এখনও সিইও। সে মাঝে মাঝে প্রিয়ার সাথে কথা বলত, কিন্তু সেই পুরনো তিক্ততা আর ছিল না, শুধু একটা হালকা হাসি আর দৃষ্টি। একদিন সন্ধ্যায় অর্জুন তাকে কেবিনে ডাকল। প্রিয়া, ভেতরে এসো, বসো। প্রিয়া একটু ঘাবড়ে গেল। জি স্যার, ডেকেছেন? অর্জুন চেয়ারে হেলান দিয়ে হাসল। এখন স্যার নয়, অর্জুন বলতে পারো। প্রিয়ার চোখ উজ্জ্বল হয়ে উঠল। অর্জুন একটা ফাইল টেবিলের ওপর রাখল। 6 মাস পূর্ণ হল, তুমি নিজেকে প্রমাণ করেছ। আজ যে প্রিয়াকে দেখছি, সে আগের প্রিয়ার থেকে অনেক ভিন্ন। প্রিয়া মাথা নামিয়ে বলল, এসব আপনার জন্যই হয়েছে। আপনি আমাকে মানুষ বানিয়েছেন। আপনি আমাকে সেই কষ্ট দিয়েছেন যা আমি আপনাকে দিয়েছিলাম, কিন্তু সেই কষ্টেই আমি নিজের ত্রুটি বুঝতে পেরেছি। অর্জুন ফাইলটা খুলে এগিয়ে দিল। এগুলো তোমার বাবার কোম্পানির শেয়ার। 51% তোমার নামে স্থানান্তর করে দিয়েছি। গুপ্তা এন্টারপ্রাইজেস এখন আবার তোমার। প্রিয়া অবাক হয়ে গেল। কিন্তু এটা? অর্জুন আবার বলল, তোমার বাড়ি, গুপ্তা ম্যানশন, গাড়ি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব আবার তোমার নামে হয়ে গেছে। প্রিয়ার চোখ দিয়ে জল পড়তে লাগল। অর্জুন, আমি কি বলবো? আমি এত অন্যায় করেছি আর আপনি? অর্জুন ধীরে থেকে বলল, আমি তোমাকে শাস্তি দিয়েছিলাম, কিন্তু সেই শাস্তির উদ্দেশ্য ছিল তোমাকে সংশোধন করা। আজ তুমি সংশোধিত হয়ে গেছ। তুমি পরিশ্রম করেছ, নিজেকে পরিবর্তন করেছ, আর মানুষের সম্মান করা শিখেছ। প্রিয়া হাত জোর করল। অর্জুন, আমি কি তোমাকে আবার স্বামী বলতে পারি? অর্জুন তার হাত ধরল। তার হাতের তালু উষ্ণ ছিল। যদি তুমি চাও তবে হ্যাঁ, কিন্তু এইবার সমানভাবে। কোনো গৃহজামাই না, কোনো অহংকারী স্ত্রী না, শুধু দুজন মানুষ, যারা একে অপরকে সম্মান করে, বোঝে এবং একসাথে এগিয়ে চলে। প্রিয়া হাসে মুখে জল মুছল। হ্যাঁ, এবার সব ঠিক হবে, আমি কথা দিচ্ছি। সেই রাতে গুপ্তা ম্যানশনে আবার আলো জ্বলে উঠল, কিন্তু কোনো বড় পার্টি ছিল না, শুধু 3 জন মানুষ, প্রিয়া, অর্জুন আর রমেশ। রমেশ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তিনি আগের চেয়ে শক্তিশালী আর খুশি ছিলেন। রাতের খাবারের টেবিলে রমেশ অর্জুনকে দেখে বললেন, বাবা, তুমি আমার মেয়েকে সঠিক পথ দেখিয়েছ, আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। অর্জুন হাসি মুখে বলল, বাবাজি, আপনি আমাকে কখনো ছেলে বলেছিলেন, আজ আবার সেই একই অনুভূতি হচ্ছে। প্রিয়া অর্জুনের দিকে তাকিয়ে বলল, অর্জুন, আমার কালো কফি প্রস্তুত? অর্জুন হেসে বলল, এখন আমি নিজে তৈরি করব, কারণ এখন আমরা একসাথে আছি। রাতের খাবারের পর দুজনে ছাদে গেল। শহরের আলো ঝলমলে করছিল। অর্জুন প্রিয়ার হাত ধরল। প্রিয়া, মনে আছে সেই দিনটা যখন তুমি আমাকে ওয়েটার বানিয়ে অপমান করেছিলে? প্রিয়া মাথা নামাল। হ্যাঁ, আজও আমার লজ্জা হয়। অর্জুন বলল, সেদিন ঠিক করেছিলাম তোমাকে তোমার যোগ্যতা দেখাব, কিন্তু আজ মনে হয় আসল যোগ্যতা হলো মানুষের সম্মান, অর্থ নয়, আর তুমি সেই সম্মান অর্জন করে নিয়েছ। প্রিয়া বলল, অর্জুন, আমি তোমাকে ভালোবাসি। আগে বুঝিনি কারণ আমি অন্ধ ছিলাম, কিন্তু আজ বুঝি ভালোবাসা কি। অর্জুন তাকে কাছে টেনে নিল। আমিও তোমাকে ভালোবাসি, সব সময় বাঁচতাম, শুধু অপেক্ষা ছিল তোমার বোঝার। দুজনে জড়িয়ে ধরল। ছাদে চাঁদের আলো ঝরছিল। নিচে শহর ঘুমিয়েছিল, কিন্তু তাদের হৃদয়ে নতুন সকাল শুরু হয়ে গেছিল। কিছু মাস পর গুপ্তা ম্যানশনে ছোট করে কিন্তু মন থেকে এক বিবাহ হল। কোনো লোক দেখানো নয়, শুধু ভালোবাসা আর সম্মান। অর্জুন আর প্রিয়া এখন একসাথে ব্যবসা সামলায়। দুজনে সমান অংশীদার। বাড়িতে এখন হাসি আর আনন্দ থাকে।
প্রিয়া সকালে অর্জুনের জন্য কফি তৈরি করে এবং নিজে তাকে খাওয়ায়। একদিন অফিসের মিটিং শেষে অর্জুন প্রিয়াকে বলল, মনে আছে বলেছিলাম হয়তো নতুন কিছু শুরু হবে? প্রিয়া হাসল, হ্যাঁ, আর আজ সেই নতুন শুরু হয়ে গেছে। অর্জুন তাকে জড়িয়ে ধরে বলল, এই নতুনের শেষ নেই। ঘমণ্ড ভাঙল, সম্মান তৈরি হল, আর ভালোবাসা আবার জেগে উঠল। কখনো কখনো জীবন মানুষকে ভেঙে দিয়েই তাকে আরও ভালো করে গড়ে তোলে। যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে, তবে কমেন্টে অবশ্যই জানাবেন কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে। সাথে লিখবেন আপনি কোন শহর থেকে দেখছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং এমন গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে গল্প শুধু শোনানো হয় না, অনুভব করানো হয়। আবার দেখা হবে নতুন এক অনুভূতির সাথে। ততক্ষণ নিজের এবং নিজের সম্পর্কের যত্ন নিন।